তুমি আমার দিকে অমন করে তাকিয়ে আছো কেন? বউয়ের দিকে আবার কেন তাকিয়ে থাকি জানেন না বুঝি? আমি মনে হয় আগে 2-4টা বিয়ে করেছি যে সব জানবো। জানেন না, এখন জেনে নিন। এখন থেকে তো রোজই এগুলোকে ফেস করতে হবে আপনাকে। মানে তুমি কি বলতে চাইছো? আরে বাবা, এখন আপনি আমার বউ, ওই জন্যই তো বলছি। এখন থেকে তো রোজ আমি এইভাবে আপনার দিকে তাকিয়ে থাকবো, আপনার কাছে আসবো, আর আপনাকে কোথায় কোথায় স্পর্শ করবো তা ঠিক নেই। কি কি বলছো তুমি এগুলো? প্লিজ এইভাবে ভয় দেখিও না আমাকে। আমি জানি এগুলো কিছুই হবে না। আপনার কি মনে হচ্ছে আমি শুধু এগুলো মুখেই বলছি? তেমন কিছুই হবে না। তাহলে আপনাকে বিয়ে করেছি কি এমনি এমনি নাকি? মানে কি বলতে চাইছো তুমি? তুমি আমাকে কেন বিয়ে করেছো? আরে বাবা, বিয়ে মানুষ কেন করে? আদর করার জন্য, তাই না? তাহলে আমি কেন করেছি? আমারও তো বউকে আদর করতে ইচ্ছা করে। মিথ্যে কথা। এগুলোর জন্য কেউ বিয়ে করে না। তাছাড়া আমি তো জানি অন্য কিছু। আচ্ছা ঠিক আছে, আপনি কি জানেন সেটা আমাকে বলে দিন। আর কি জন্য মানুষ বিয়ে করে সেটাও তো আমাকে জানতে হবে, তাই না? দেখি আপনার চিন্তাধারা কতদূর পর্যন্ত পৌঁছেছে। আমি খুব ভালো করেই জানি মেয়েদের বয়স হলে তাদের বাবার বাড়ি ছেড়ে যেতে হয়, আর তাদেরকে একটা স্থায়ী ঠিকানার জন্য বিয়ে করতে হয়। কোনো মানুষই একা থাকতে পারে না, প্রত্যেকটা মানুষের সঙ্গে নিয়ে প্রয়োজন হয়, ওই জন্য সবাইকে বিয়ে করতে হয়। আর তুমি কি সব বলছো? আপনার কথাটা মানলাম, কিন্তু একজন মানুষের সঙ্গিনীর প্রয়োজন কখন হয়? যখন সে একাকিত্ব বোধ করে, কিংবা তার পাশে কাউকে প্রয়োজন হলে। সুখ দুঃখের কথা বলার দরকার, আর তার শারীরিক এবং মানসিক সব দিকটাই দেখার প্রয়োজন হয়। তখনই তো একটা মানুষের সঙ্গীরই প্রয়োজন হয়, তাই না? না না, এগুলো কিছুই না। তুমি আমাকে ভয় দেখানোর জন্য বলছো এমনটা। আর শারীরিক দিক দেখতে হবে মানে কি সব বলছো তুমি? আপনি এতটাও বাচ্চা নন যতটা বাচ্চা সাজার চেষ্টা করছেন। আমি আপনাকে খুব ভালো করেই চিনি, আর জানি আপনি কতটা দুষ্টু আর ফাজিল। আপনি আমার সাথে দুষ্টুমি করছেন, তাই না? দেখেন, আমি হয়তো আপনার থেকে বয়সের জুনিয়র বলে আপনি এসব মেনে নিতে চাইছেন না, কিন্তু বিয়েটা তো আর আমি ইচ্ছে করে করিনি, তাই না? আপনার ছোট বোনই তো শেষ পর্যন্ত আব্বু আম্মুর হাতে পায়ে ধরে তারপর আমাদের দুজনের বিয়েটা ঠিক করেছে। তাছাড়া আমি বিয়েটা করতে চাইছিলাম না। মিম আমার ফ্রেন্ড, ওর চোখের পানিটা আমি সহ্য করতে পারি না। তার উপর আপনি ওর বড় বোন। আজকে আপনার বিয়ে ছিল, আর বিয়ের মধ্যে এসব কিছু হয়ে গেল। এখন যদি আমি বিয়েটা না করি, আপনার আব্বু আম্মু যেভাবে আমার আব্বু আম্মুকে রিকোয়েস্ট করেছে, তাতে আমার আব্বু পর্যন্ত আপনার আব্বু আম্মুর কাছে ছোট হয়ে যাবে। তাছাড়া একজন মানুষ বিপদে আছে জেনেও তাকে সাহায্য না করলে তাহলে কিসের মানুষ হলাম? আমি সবই বুঝতে পারছি, কিন্তু আমার তো তোমাকে পছন্দ না। হুটহাট করেই বিয়েটা হলো। তাছাড়া তুমি খুব ভালো করেই জানতে তুমি আমার থেকে 2 বছরের জুনিয়র। তার উপর আমি তোমাকে নয়, ওই ছেলেটাকেই পছন্দ করতাম। আব্বু আম্মু যখন থেকে ওর সাথে বিয়ের কথাটা বলেছে, তখন থেকেই আমি ওকে নিয়ে ভাবতে শুরু করেছি। আর আজকে এমন কিছু হলে আমি কি করে তোমাকে মেনে নেব বলো? আমার পক্ষে সম্ভব না আমার মতো একটা জুনিয়র ছেলের সাথে সংসার করা আর তোমাকে স্বামী হিসেবে মেনে নেওয়া। সিনথিয়ার এমন ধারা কথাতে রাফসান অবাক চোখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটা সোফায় গিয়ে বসে পড়ল। সিনথিয়া ওর দিকে অসহায় চোখে তাকিয়ে থাকতেই রাফসান বলতে লাগলো, এই কথাগুলো আপনার এখন মনে হচ্ছে? বিয়েটা যখন হবে তখন আপনি এই কথাগুলো বলতে পারেননি, নাকি আমাকে দেখে আপনার কমেডিয়ান লাগে? এখন আপনি বিয়ের পর এসে বলছেন আপনি আমাকে মানতে পারবেন না। আমার বয়সের ডিফারেন্সের জন্য আপনার অস্বস্তি ফিল হচ্ছে। এগুলোর কি দরকার ছিল? উপকার করতে গিয়ে তো শেষে আমাকেই বিপদে পড়তে হলো। এই হচ্ছে উপকারের প্রতিদান, তাই তো? রাফসান, তুমি ভুল বুঝছো। আমার কথাটা শোনো। দেখো, তুমি তো আমার থেকে জুনিয়র বলো। তাছাড়া আমি ওই ছেলেটাকে পছন্দ করতাম, তাহলে হুট করে তোমার সাথে বিয়ে হলে কিভাবে তোমাকে মেনে নিব? একটা বার তুমি বুঝতে পারছো না? আমি তো এগুলোর জন্য প্রস্তুত ছিলাম না। হুটহাট করেই ওই ছেলেটা অন্য কারোর সাথে চলে গেল। আব্বু আম্মু সম্মান বাঁচানোর জন্য আমাকে বিয়েটা করতেই হলো। না না, আমি তো সবটা ভেবে রেখেছিলাম, আর আমি তো জানতাম আপনি একটা অহংকারী মেয়ে। ওই জন্যই তো প্রথমে বিয়েটা করতে চাইছিলাম না। তার উপর আপনি যতটা দেমাগী, তাতে মনে করেছিলাম যে এবার আপনার অহংকারটা কিছুটা হলেও কমবে। অন্তত বিয়েটা করে আপনার সম্মানটা বাঁচিয়েছি। কিন্তু না, আপনি তো সেই অহংকারটাই দেখিয়ে যাচ্ছেন। আপনার এখনো মাথাতে নেই যে আজকে আপনার সাথে কি হতে যাচ্ছিল, কত বড় একটা বাজে পরিস্থিতির মুখে আপনাকে পড়তে হয়েছিল। এখন উল্টা আপনাকে বিয়ে করার জন্য আর এখন আমি একটা বাজে পরিস্থিতির মুখে পড়ে গেছি বা বেশ ভালো প্রতিদান দিলেন। তাহলে এই কথাগুলো আপনি বিয়ের আগে বলতে পারেননি তখন? না হলে আপনার সিনিয়র ছেলের প্রয়োজন ছিল, কোনো সিনিয়র ছেলের সাথে আপনার বিয়েটা হতো।
রাফসান রাগী চোখে সিনথিয়ার দিকে তাকিয়ে আছে। এখানে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন না তো? আসলে সিনথিয়া রাফসানের থেকে 2 বছরের সিনিয়র, ওর সিনিয়র আপু বললেই চলে। আর সবচেয়ে বড় কথা, সিনথিয়া হচ্ছে মিম, অর্থাৎ রাফসানের বেস্ট ফ্রেন্ডের বড় বোন। দেখতে মাশাআল্লাহ সেই লেভেলের কিউট আর সুন্দরী, যে কোনো ছেলের রাতের ঘুম হারাম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। দীর্ঘদিন যাবৎ সিনথিয়ার বিয়ে দেওয়ার জন্য ওর আব্বু বেশ ভালো পাত্র খুঁজছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তারপর ওদের এক আত্মীয় একটা সন্ধান আনে, আর সেখানেই ওদের বিয়েটা ঠিক হয়। তারপর 1 সপ্তাহ পরে বিয়েটা ঠিক হলে বেশ ভালোই তোড়জোড় চলছিল, কিন্তু বিয়ের দিন সকালেই সবাই জানতে পারে সিনথিয়ার সাথে যে ছেলেটার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা নাকি অন্য কাউকে নিয়ে ভেগে গেছে। বিয়ে শুরু হবার 7 দিন আগে থেকে সব ঠিকঠাকই ছিল। সিনথিয়া ছেলেটার সাথে কথা পর্যন্ত বলেছে, আর সিনথিয়ার ওই ছেলেটাকে পছন্দ পর্যন্ত হয়েছিল। অন্য সব গল্পের মতো নয়, ফ্রেন্ডের বড় বোন হিসেবেই রাফসান সিনথিয়াকে সম্মান করত আর শ্রদ্ধাও করত। দেখা হলেই আপু ছাড়া কথা বলতো না, আর সব সময় ওনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। রাফসান জানতো সিনথিয়ার বড় আপু একটু অহংকারী, যার কারণে কলেজের কোনো ছেলেকে উনি পাত্তা দিত না, আর অসংখ্য ছেলে ওনার হাতে থাপ্পড় খেয়েছে আর নাকানি চৌবানি খেয়েছে। সেটা রাফসানের অজানা কিছু নয়, রাফসান সবই জানতো, তাই ওনার থেকে দূরে থাকার চেষ্টা করত। নইলে এত সুন্দর আর কিউট একটা মেয়েকে কখনোই হাতছাড়া করতো না। তার উপর বড় আপু বলে সবসময় এড়িয়ে যেত। আর হুটহাট করেই এরকম একটা কাণ্ড ঘটে যাবে কেউ সেটা ভাবতে পারেনি। মিম রাফসানকে পুরো পরিবার সহ ইনভাইট করেছিল, আর ওরা ইনভাইট বিয়েতে এসে এমন কিছু শুনতে পায়। তখন রাফসান ভাবে হয়তো বিয়েটা বন্ধ হয়ে যাবে। মিম প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছিল, এমনকি ওর আব্বু আম্মু পর্যন্ত দিশেহারা হয়ে গিয়েছিল যে এখন মেয়েকে কিভাবে বিয়ে দিবে কিংবা কিভাবে ওদের সম্মান বাঁচাবে, কিছুই বুঝতে পারছিল না। তারপর মিম কিছু একটা ভেবে হুটহাট করে এসে রাফসানের সামনে দাঁড়ায়। তারপর ওর একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে বলতে শুরু করে, রাফসান, এই বিপদের হাত থেকে তুই আমাদেরকে বাঁচাতে পারিস। আমি অনেক ভেবেচিন্তে দেখেছি, এছাড়া আমাদের সাথে আর কোনো উপায় নেই। এখন যদি কেউ আমাদের বাঁচাতে পারে সেটা একমাত্র ওপরওয়ালা, আর দ্বিতীয় কেউ থাকলে সেটা তুই। বলছিস তুই এগুলো? বর পালিয়ে গেছে আর এখন বিয়েটা ভেঙে গেছে, তুই এই সিরিয়াস মুডে আমার সাথে মজা করছিস? দেখ, এরকম সময় মজা করিস না। তোর আব্বু আম্মুর অবস্থাটা একটু দেখ। তোর কি আমাকে দেখে মনে হচ্ছে আমি তোর সাথে মজা করছি? দেখ ভাই, তুই অন্তত আর এই পাগলামিটা করিস না। আমি তো 2 হাত জোর করে বলছি, শুধু এখন আমাদের হেল্প করতে পারিস, আর যদি না করিস তাহলে আমি ভাববো তুই আমাকে কখনো ফ্রেন্ডই ভাবিসনি। হঠাৎ তোর কি হলো বলতো? এই কান্নাকাটির মাঝেও তুই এসব কেন বলছিস? আমি তোকে সেটাই বুঝতে পারছি না। আর আমি যদি তোকে হেল্প করতে পারি তাহলে করতাম না? বল, কিভাবে আমি তোকে হেল্প করব বলতে পারিস? একটা উপায় আছে, তুই আমার সাথে আয়, আমি তোকে সবটা বলবো। আন্টি আঙ্কেল কোথায় আমাকে বল। মিম রাফসানের আব্বু আম্মুকে খুঁজতে শুরু করে। তারপর যখন ওদের দেখতে পায় তখন রাফসানকে টানতে টানতে ওনাদের সামনে নিয়ে আসে আর বলে, আন্টি আঙ্কেল, আপনাদের সাথে আব্বু আম্মুর কিছু খুব গুরুত্বপূর্ণ কথা আছে, প্লিজ একটু সময় দিন, না হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনারা কি চান আমরা এই বিপদ থেকে উদ্ধার হই? মিমের এরকম কথা শুনে আব্বু আম্মু বরাবরই ওর দিকে তাকিয়েছিল। তারপর মিম আব্বু আম্মু আর ঈশানকে নিয়ে একটা রুমের মধ্যে যায়। সেখানে মিমের আব্বু আম্মু ছিল। ওরা তখন অনেক রিকোয়েস্ট করে, আর মিম বিষয়টা যখন সবাইকে বলেছিল সিনথিয়ার বিয়েটা রাফসানের সাথে দিবে, তখন রাফসান অবাক হয়ে গিয়েছিল। ও অবাকের চরম মাত্রায় পৌঁছে গেছিল। প্রথমে বারণ করছিল, কিন্তু বারবার মিমের কান্নাকাটি আর ওর আব্বু আম্মুর রিকোয়েস্টে যখন আব্বু আম্মু ওকে বলে বিয়েটা করে নিতে, তখন আর রাফসান বারণ করতে পারেনি, নিজে থেকেই বিয়েতে রাজি হয়েছিল। তারপর ঠিক সময় ওদের বিয়েটা হয়। সিনথিয়া বিয়েতে রাজি ছিল কিনা সেটাও রাফসান জানতো না, শুধু জানতো এই বিয়েটা করে ওর বেস্ট ফ্রেন্ডের পরিবারের মান সম্মানটা বাঁচাতে হবে। বিয়েটা শেষ হলে মিম রাফসানের একটা হাত 2 হাতের মুঠোয় নিয়ে অনেকবার ওকে কৃতজ্ঞতা জানিয়েছে। মিমের আব্বু আম্মু পর্যন্ত ওকে অনেকবার ধন্যবাদ জানিয়েছে, বলেছে ওদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। বাসায় আসার পর রাতে যখন রাফসান রুমে আসে তখন হাজারটা প্রশ্ন ওর মাথায় ঘুরপাক খাচ্ছিল। আর যখন রুমে আসে, এসে দরজা আটকাতেই খেয়াল করে বিছানার ওপর একটা পরী বসে আছে, যাকে দেখতে অসম্ভব রকমের সুন্দর লাগছে। সিনথিয়াকে এই রূপে রাফসান আজকে প্রথমবার দেখেছে।
তাই ওর মাথায় শুধু ঘুরপাক খাচ্ছিল এটা ওর বউ। রাফসান এগিয়ে গিয়ে সিনথিয়ার সামনে দাঁড়াতেই ও খেয়াল করে রাফসান ড্যাব ড্যাব করে ওর দিকে তাকিয়ে আছে। তারপর ওদের মাঝে কি কথা হয় সেটা আপনারা হয়তো জানতেই পেরেছেন। তো রাফসান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে আরম্ভ করলো, জীবনে কখনো কারোর সাথে রিলেশন পর্যন্ত করিনি, এমনকি আপনার বোন আমাকে কারোর দিকে তাকাতে পর্যন্ত দেয়নি। আমি ভাবতাম মিম আমাকে পছন্দ করে, কিন্তু না, ও আমাকে শুধু একটা বেস্ট ফ্রেন্ড আর ভাইয়ের মতো চোখেই দেখে। আর সেই ভাইকে দিয়ে যে নিজের পরিবারের সম্মানটা বাঁচাবে সেটা আমার আইডিয়াতে ছিল না। ভেবেছিলাম বাঁচিয়ে দিলাম সম্মানটা, আর বাঁচানোর পর কি হলো, আমাকেই সবার সামনে ছোট হতে হলো। আব্বু আম্মু যদি জানতে পারে তাদের পছন্দের মেয়ে কিংবা যাদের সম্মান তারা বাঁচিয়েছে এসেছে, সেই মেয়ে কিনা তার ছেলেকে বলেছে স্বামী হিসেবে মানতে পারবে না, তার জুনিয়র ছেলে পছন্দ নয়, এমনকি আমাকে সে সহ্য করতে পারে না, এগুলো শুনলে নির্ঘাত তারা প্রচণ্ড পরিমাণে কষ্ট পাবে। আমি জানি আপনি যেটা একবার মুখ দিয়ে বলেন সেটাই করে ছাড়েন, তো আশা করি আপনি আমাকে না মানলেও আমার আব্বু আম্মুকে সবসময় নিজের আব্বু আম্মু ভাববেন, কখনো তাদের কষ্ট দিয়ে কথা বলবেন না। এখন নিন, ঘুমিয়ে পড়ুন। রাফসান কথাটা বলেই সোফায় গিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল। সিনথিয়া অমন করেই বসে আছে। তারপর যখন সিনথিয়ার মনে হতে লাগলো যে মানুষগুলো ওদের এত বড় উপকার করেছে তাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছে, এটা মোটেও ঠিক হচ্ছে না। এগুলো ওর পক্ষে করাটা ঠিক হচ্ছে না, বরং এই পরিবারটাকে ও ঠকাচ্ছে। যে পরিবারের ছেলে কিনা ওর সম্মান, ওর পরিবারের সম্মান, এমনকি ওর বোনের কথাগুলো রাখতে এক নিমিষে ওকে বিয়ে করে নিয়ে পুরো একটা ভয়াবহ পরিস্থিতির মুখ থেকে বাঁচিয়েছে, তাদের কিনা এভাবে ছোট করছে। কথাগুলো ভেবেই সিনথিয়ার চোখে পানি চলে আসলো। রাফসান ঘুমিয়ে আছে আর সিনথিয়া অমন করে ওর দিকে তাকিয়ে আছে। তারপর আর কি, একটা সময় সিনথিয়াও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ওর দু চোখে আজকে আর ঘুম আসছে না। মধ্যরাতের দিকে সিনথিয়ার মনে হতে লাগলো ও একটা দোটানার মধ্যে আছে। কি করবে, রাফসানকে মেনে নিবে নাকি এই সম্পর্ক ছিন্ন করে চলে যাবে, কিছুই ভাবতে পারছে না। এখন যদি রাফসানকে মেনে না নেয় তাহলে ও এখানে থাকতে পারবে না, আর না ওর সাথে সংসার করতে পারবে। আর বিষয়টা একটা সময় জানাজানি হয়ে যাবে। এগুলো যদি বাসার কেউ জানে তাহলে না সিনথিয়াকে ফিরিয়ে নিবে, না ওর সাথে কেউ কথা বলবে, সবাই ওর উপর প্রচন্ড পরিমাণে রেগে যাবে। সিনথিয়া কথাগুলো ভাবতে পারছিল না, প্রচন্ড পরিমাণে মাথায় যন্ত্রণা করছিল। ও আর থাকতে না পেরে একটা সময় উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দেয়। তারপর অজু করে এসে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে মোনাজাতে হাত তুলে অনেকক্ষণ কান্নাকাটি করে আর আল্লাহর কাছে এইটুকু দোয়া করে যাদের জন্য পরিবারের সম্মানটা বেঁচেছে তাদেরকে যেন কষ্ট না দেয়। তার উপরে ও যেন এই দোটানার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারে। রাফসান সবটা স্পষ্ট শুনতে পাচ্ছিল। সিনথিয়ার বারবার বলছে ওকে মেনে নিতে পারবে না। রাফসান কিছুক্ষণ সিনথিয়ার কান্নাকাটি দেখে তারপর ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ঘুম ভাঙতেই রাফসান উঠে বসে খেয়াল করে সিনথিয়া এখনো ওভাবেই বেডের উপর বসে আছে। রাফসান একবার ওর দিকে তাকিয়ে তারপর চোখ ফিরিয়ে নিতেই রাফসান বলতে আরম্ভ করে, কি হলো, আপনি ঘুমাননি? সিনথিয়া মাথা নিচু করে ফেলল। রাফসান বুঝতে পারলো রাতের বিষয়টা নিয়ে এখনো দোটানার মধ্যে আছে। তাই রাফসান কিছুক্ষণ চুপ করে থেকে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আবারও সোফায় বসে পড়লো। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, বুঝেছি, আপনি একটা দোটানার মধ্যে আছেন তাই তো। আচ্ছা, সমস্যা নেই, আপনাকে এই দোটানা থেকে আমি বের করে দিচ্ছি। আপনি কাজ করুন, রাতে যেটা বলেছিলেন না যে আপনি আমাকে মানতে পারবেন না, কেন আমাকে বিয়ে করলেন, সবটা সমাধান হয়ে যাবে। আপনি এখান থেকে চলে যান, খুব শীঘ্রই আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। রাফসানের কথাতে সিনথিয়া কিছুক্ষণ চুপ করে থাকতেই ওর চোখের কোনো বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। ও জানে না কেন কান্না করে দিচ্ছে, হয়তো স্বামীর মুখ থেকে এমন কথা শুনেছে। এবার রাফসান উঠে দাঁড়ালো আর বলতে আরম্ভ করলো, সমস্যা নেই, আমি আপনার পরিবারের কাছে হাতে পায়ে ধরে মাপ চেয়ে নিব। বলবো আমি আপনাদের সম্মান রক্ষা করতে গিয়ে অনেক বড় অন্যায় করেছি, যার জন্য আপনার মেয়ে এরকম একটা কাজ করেছে। আপনি ভয় পাবেন না, ওরা আপনাকে কিছুই বলবে না। আপনি খুব শীঘ্রই চলে যেতে পারেন। আজকের এই ঘটনার পর জানেন তো, কেউ কখনো আর কাউকে চেয়ে উপকার করতে যাবে না, অন্তত আপনাদের মতো মেয়েকে তো নয়। রাফসান বেশ কিছুক্ষণ চুপ করে থেকে উঠে দাঁড়াতেই খেয়াল করলো সিনথিয়া ফুপিয়ে উঠছে। রাফসান বুঝতে পারলো না এই মেয়েটার আবার হুটহাট করে কি হলো। যখনই রুম থেকে বেরিয়ে যেতে নেবে একজন ওর পায়ের উপর আছড়ে পড়লো।
নিচের দিকে তাকাতেই দেখলো সিনথিয়া ওর পাগুলো জড়িয়ে ধরে রেখেছে। রাফসান অবাক হয়ে গেল, পাগুলো জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, কি করছেনটা কি? এখন আবার কি নাটক করতে চাইছেন? প্লিজ পা ছাড়ুন। আর দেখুন, এগুলো আব্বু আম্মু কেউ জানতে পারলে অনেক রাগারাগি করবে। রাফসান, আমি ভুল করেছি, ভুল করে কথাগুলো বলে ফেলেছি, বুঝতে পারিনি মেয়েদের বিয়ে একবারই হয়। আমি আমার স্বামীকে কালকে রাত্রে কষ্ট দিয়ে ফেলেছি। আমি তো বুঝতে পারিনি যেটা হয়েছে উপরওয়ালার তরফ থেকে হয়েছে। উনি আমাকে সবটা বুঝিয়ে দিয়েছে। আমি যদি নাও চাইতেও সারা জীবন তোমার সাথেই থাকতে হবে, কারণ উনি আমাদের জুটি লিখে দিয়েছে। তুমি আমাকে মাফ করে দাও। আমি কালকে রাতে অনেক ভেবেছি, বুঝতে পেরেছি আমার একটু সময় লাগবে। তুমি আমাকে সেই সময়টুকু দাও। দেখো, আমি আমার সর্বোচ্চ দিয়ে তোমাকে ভালোবাসবো। রাফসান চুপ করে রইল বেশ কিছুক্ষণ। সিনথিয়া ওর পা জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। একটা সময় রাফসান ওকে উঠিয়ে চোখের পানি মুছে দিল আর বুকে জড়িয়ে ধরলো। রাফসান আর চুপ করে থাকতে পারলো না। বুঝতে পারলে সেই কালকের রাত থেকে মেয়েটা কান্নাকাটি করছে, তাই ওকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলল, ভুল বুঝতে পেরেছেন, সেটাই অনেক। আপনাকে যখন থেকে কবুল বলে বিয়ে করেছি না, তখন থেকে নিজের স্ত্রী ভাবতে শুরু করেছি। তাহলে কি করে ভাবলেন আপনার স্বামী যদি আপনাকে ডিভোর্স দিয়ে দেয় আপনি ভালো থাকতে পারবেন? এই ডিভোর্স শব্দটা না মেয়েদের কাছে অনেক কঠিন, তেমনিভাবে দেয়াটা অনেক কঠিন। তাই সিদ্ধান্ত নেবেন না। আপনার যত সময় লাগে নিন, আমি আপনাকে জোর করব না। ভালো থাক, ভালোবাসা। দেখা হবে পরবর্তী গল্পে। আমাদের দেয়া গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।